কারো অপেক্ষা তৃষ্ণা নিয়ে বেঁচে থাকাটাও যেন একটা অভিশাপ। বিগত ফ্যাসিস্টের সময় থেকে আজ পর্যন্ত অসংখ্য মানুষ তার প্রিয় মানুষটির অপেক্ষা তৃষ্ণা নিয়ে আজও বেঁচে রয়েছেন। তারা জানে না আদৌ সেই মানুষটি ফিরবে কিনা, তবুও তারা পথ চেয়ে বসে আছেন। তারা এত জুলুম নির্যাতনের পরেও চেয়ে পাননি কোনো বিচার, বলতে গিয়েও পারেননি না বলা হাজারো কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএ টিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দীর্ঘ সময় ধরে গুমের শিকার মোহাম্মদ হোসেন চঞ্চলের স্ত্রী রেশমা আক্তার এবং একই সাথে তার একমাত্র সন্তান ইকরাম হোসেন আহাদ। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি এসএ টিভির স্টুডিওতে। রেশমা, আমি শুরুতে আপনার কাছে আসতে চাই যে কত তারিখে এবং কোন সালে আপনার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয় এবং কোথা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেটার বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। 2013 সালে জি, শাহবাগ থেকে ও সহ আরো 3 জন 2 ডিসেম্বর ছিল। ওরা 4 জন একসাথে 2টা মাইক্রো বাসে করে ওদের নিয়ে যাওয়া হয়। ডিবির পোশাকে একজন, ডিবির কোটে একজন ছিল। আচ্ছা। ওরা 6 জন ছিল, 6 জনের 2 জন দেখছে ওদের যে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? ডিবির দিকে। ওই 2 জন আইসা আমাদের এলাকায় নিউজ দেওয়া হয় যে ওদের ডিবিতে নিয়ে গেছে 4 জন একসাথে শাহবাগ থেকে। আচ্ছা। বিগত 12 বছর, সেই 2013 সাল 13 সাল থেকে থেকে 2026 সাল 2026 সাল এখনো পর্যন্ত এখনো তিনি আমরা নিখোঁজ। ওদের কোনো হুদিস বা কোনো খবর আমরা এখনো পাইনি। আচ্ছা বা ওরা আদৌ বেঁচে আছে না ওরা মারা গেছে তাও আমরা জানি না। আচ্ছা, আপনার স্বামী মূলত কি পেশায় ছিলেন বা কি করতেন বা কি কারণে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানতে পেরেছেন? ও বিএমপি করতো, ছাত্রদলে মেম্বার ছিল। আচ্ছা। বাকিরা সবাই বিএমপি করতো। ওই বিএমপি করার কারণে হয়তো ওদের একসাথে গুম করা হয়েছে 4 জনকে। 4 জনই বিএমপি করতো। আচ্ছা। বিএমপি করা মানে তো আপনার গুম করা হবে বা ওদের নিয়ে চলন্ত মানুষকে নিয়ে গুম করে আর বলবে নাই, সেটা তো আর এই দেশে, স্বাধীন দেশে এটা শোনার মতো শক্তি হয়তো আমাদের আর নেই। আমরা শুনেই যাচ্ছি ওরা গুম 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 শব্দ ধরো ছোট, কিন্তু এটার বেদনাটা অনেক বড়। এটা চাপানো মানে বুকে চাপা দিয়ে আর মানে রাখা যায় না। যে আজকে 13টা-12টা বছর, 13 বছর রানিং চলছে। 13 থেকে 26 সাল পর্যন্ত আমার মনে হয় আমি 13 সালে এখনো বিরাজমান, বা ও 13 সালে গুম হয়েছে, আমি সেখানে আছি। যেদিন তুলে নিয়ে যাওয়া হয় সেদিন আসলে কোন সময়টা তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং আপনি যে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন যে 2 জন গিয়ে বলেছে, তো সেখানে আপনার স্বামী ঠিক কি কর্মরত অবস্থায় ছিল মানে যখন তুলে নিয়ে যাওয়া হয়েছিল শাহবাগ থেকে? আমি আমার বাবার বাড়ি ছিলাম জি। ছেলেকে নিয়ে। ও বলল আমি একটু শাহবাগ যাব, বন্ধুদের সাথে যাব, বন্ধুর ছেলের জন্মদিন, ফুল কিনতে যাব। তো এটা বলছে সব বাবার বাড়ি থেকে মেয়েরা বেসিক্যালি শ্বশুর বাড়ি আসে। আমাকে বলল বাবু সব কাপড় তুমি ঠিক করো, আমি আসতেছি। ও প্রায় আনুমানিক 1টা-1:30টার দিকে বাসা থেকে বের হয়েছে। আমি আপনার 2টার থেকে ফোন দিতেছি, ওর মোবাইল বন্ধ। দুপুর 2টাতে। জি। তখন আর মোবাইল ওর অন হয় না। আমি মনে করছি হয়তো বা এমনি চার্জ নাই মোবাইলে। বারে ফোন দিতেছি না, ফোন তো আর ওর রিসিভ হয় না, ফোনে যাই না, ফোন বন্ধ। তখন বংশালে আমার ছোট ভাইকে পাঠাই। আমার ছোট ভাই আইসা বংশালে খোঁজ নেয় যে চঞ্চল ভাই কি বাসায় আসছে কিনা। যায় শুনে না, ওরা আরও 3 জন সহ শাহবাগ থেকে ওদের ডিবি সাদা পোশাকে, আপনার একজন ছিল ডিবি কোটে, ওদের 4 জনের 2 গাড়িতে করে নিয়ে যায়। আমরা ডিবি অফিস যাই তখন। আচ্ছা। তখন 14 ইলেকশন ছিল, খুবই রাস্তাঘাটের অবস্থা তো তখন অনেক ধরপাকড় চলছে, বোম টোম মারা হয় জায়গায়। তখন ডিবি অফিসে আমি যাই আমার ছোট ভাইয়ের সাথে, দাঁড়ায় থাকে, আমাদের দাঁড়াতে দিতেছিল না সেখানকার কর্মকর্তারা। মানে কুকুর বিড়াল এরকম তাড়ায় না, ওরা যেভাবে আমাকে তাড়াইতেছিল। আমি সেখানে দাঁড়াই ছিলাম,
যে আমার হাজবেন্ডে নিয়ে আসা হয়েছে এখানে, আপনারা সেটা দেখেন, এন্ট্রি করা আছে কিনা সেখানে দেখেন। মিন্টু রোডে ডিবি হ্যাঁ, অফিসে। মিন্টু অফিস, ডিবি অফিসে। তখন আমাকে দাঁড়াতে দিল না। আমি সেখান থেকে ওই একটু আগে বাড়ি, তো এখান থেকে আপনি সরে যান, আমাদের মেন স্যার দেখতেছে, উনি দেখা আপনাদের এইগুলা আইসা আমাদের হয়তো চাকরি চলে যাবে, আপনারা চলে যান, দাঁড়ানো যাবে না, এখানে দাঁড়ানো নিষেধ। তারপরে একজন মানুষ, 4 জন মানুষ তুলে নিয়ে আসছেন, তো আমরা দাঁড়াবো না? কোনো এই লোক আসেনি, ওনারা আমাদের এই কথা বললো আপনারা থানায় যায় খোঁজ করেন। আমরা শাহবাগ থানায় যাই। আচ্ছা, থানায় যাওয়ার পরে সেখানে আমরা পাইনি। 2 দিন, আমরা 3-4 দিন, আপনার 3-4 তারিখ পর্যন্ত ওই ডিবি, মিন্টু রোড ডিবি অফিসের সামনে দাঁড়ায়। মানে দিন রাত আমরা সকালে যাইতেছি, রাত্রে 11টা। তখন আচ্ছা। আমার ছেলের বয়স 3 বছর। মানে ওরে এই রাইখা, সন্তানের বয়স তো হ্যাঁ, 3 এই বছর। সন্তানের 3 বছর বয়স। ওরে আমি বাসায় রেখে আপনি মিন্টু দৌড়াদৌড়ি রোডে, করছেন। হ্যাঁ, দৌড়াদৌড়ি করছি ভাইদের সাথে। তখন আর পাই না। আপনার ডিবি অফিস থেকে বললো কোর্টে যান, হয়তো কোর্টে আছে, কোর্টে যান। ও কোর্টে কি এই মানুষ এভাবেই চলে যায়? হ্যাঁ, কোর্টে যান। তখন এই 3 বছরের ছেলেকে নিয়ে আমি কোর্টে যাই। যতগুলো ডিবির গাড়ি আসে, আমি ডিবির গাড়ির পেছনে পেছনে দৌড়াই। এই সন্তানকে কোলে নিয়ে তখনকার যে কষ্টটা, সেটা হয়তো এখন কমেনি, তারপরও ওই কষ্টটা মনে করলে বা কাউকে বললে তখন আর রাখতে পারি না, নিজের আবেগটাকে ধরে রাখতে পারি না। মানে এই ছোট সন্তানটা কুলে নিয়ে আমি যখন ডিবির ভ্যানের পিছনে দৌড়াই, তখন একটা বয়স্ক লোক, উনি কোর্টেরই, উনি ছিল, উনি বলল, মা এখানে আসো, তুমি কেন দৌড়াচ্ছ? আমি বলছি, আঙ্কেল আমার হাজবেন্ডকে 2 তারিখে ডিবিতে নিয়ে গেছে, ওনারা বলছে এই গাড়িতে নাকি ডিবি কোর্টে নিয়ে আসে, কোর্টে চালান করে দেয়। জি, আমি এই কারণে দৌড়াইতেছি। মা, তো ছোট বাচ্চা নিয়ে তুমি দৌড়া, যদি পড়ে যাও তোমার বাচ্চাটা তো ব্যথা পাবে। আর তোমাকে কে বলছে যে ডিবিতে না বললে এখানে দিয়ে দিয়ে? ডিবিতে তো তোমার যদি নিয়ে আসে তাহলে তুমি খবর পাবা, এই কোর্টে আনলে তো তুমি খবর পাবা। তুমি মা থানায় থানায় খোঁজ করো। তখন আমরা প্রতিটা থানায় যাই, জেল গেটে যাই, কোথাও সন্ধান পাচ্ছেন না। কোথাও পাইনি। তখন দিশাহারা একটা জিডি করতে যাই, সাধারণ ডায়েরি। জি, সেটা কোন থানায় ছিল? শাহবাগ থানায় গেছি আমরা। যেহেতু শাহবাগ থেকে তুলে শাহবাগ নিয়ে যাওয়া চিনিস, হয়েছিল। আমরা প্রথম জি, শাহবাগে গেছি। সেখানে আমাদের জিডি নেবে না, প্রথম লিখতে নিছে, যখন জানতে পারছে ওরা বিএমপি করে তখন তাড়িয়ে দিল। অর্থাৎ তখন তারা ওই বিষয়গুলো সম্পর্কে অবগত ছিল, বিএনপি না, রাজনীতি করলে না বা ভিন্ন জানা দল মত থাকলে পোষণ তো করলে। ওনারা লিখতে নিয়ে আবার কেন জি। রেখে দিল, স্থগিত কেন করলো? বলে না এখানে হবে না, আপনারা এই এরিয়া যে, আর কি কে বলছে বিএমপির লোক এই গুম হয়েছে, এটা বললেন না, আপনারা অন্য জায়গায় চলে যান। তখন নিল না। 2 তারিখে গুম হয়, ডিসেম্বরের 2 তারিখ 2013 সালে। আচ্ছা, আমি 21 তারিখে আপনার জিডি করতে পারছি। এতদিন পর্যন্ত তার কোনো হদিসই জানেন হদিস না। জানি না, আপনার জিডিও নেয় না, কোথাও আচ্ছা। নিতে চায় না। বিএমপি করে, এটা শুনলে এই কথা বললেন না বিএমপি করে। তখন আপনার বংশাল থানায়, আমার এরিয়ার বংশাল থানায় সাধারণ একটা ডায়েরি হয় যে ও হারিয়ে গেছে, নিখোঁজ। হারিয়ে যাওয়া মানুষ অনেক ফেরত আসছে, তো আমাদের লোক কোথায়? আমরাও দেখেছি যে 5ই আগস্ট পরবর্তী অনেক মানুষই সৌভাগ্যজনকভাবে ফিরে এসেছেন, কিন্তু আপনার স্বামীর মতো অন্যান্য যারা রয়েছেন তারা অনেকেই এখনো ফিরে আসেননি। আমি একটু আপনার সন্তানের কাছে যেতে চাই। আহাদ, তোমার মা যে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন এতক্ষণ, মানে মূল যে বিষয়টা, যে আসলে ওনাকে যখন গুম করা হয়, তুলে নিয়ে যাওয়া হয়, তখন তুমি কোনো কিছুই বোঝো না, জানো না। তুমি মাত্র তখন 3 বছর বয়স। এখন তুমি কিসে পড়ছো বা এখন বয়স কত? আমি এখন ক্লাস 10-এ, আমার বয়স 15 বছর। আচ্ছা, অর্থাৎ তুমি জন্মের পর থেকে এই ক্লাস 10-এ 15 বছর পর্যন্ত বাবার আদর ভালোবাসা না, কোনো কিছুই তুমি পাওনি, কিচ্ছু সেটা ছাড়াই বড় হয়েছো। জি, আচ্ছা, এই যে তোমার মা যে বলছিলেন যে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তার মূল অপরাধটা হচ্ছে ভিন্ন দল করার কারণে। যেহেতু তুমি ক্লাস 10-এ পড়ো, যথেষ্ট বোঝো এখন। জি। একটি স্বাধীন দেশে
এই যে ভিন্ন দল কিংবা ভিন্ন মত পোষণ করার কারণে কাউকে এইভাবে তুলে নিয়ে যে নিখোঁজ করে ফেলা দীর্ঘ 12-13টি বছর, এটি আসলে তোমার কাছে কি মনে হয়, বিষয়টা কি আসলে যৌক্তিক? আসলে এটা আমার বাবা, মূলত আমার বাবা কোনো সন্ত্রাস ছিল না, না কোনো চাঁদাবাজি করতো। আমার বাবাকে শুধু শুধু এটা ধরে নিয়ে গেছে। আমার বাবার সাথে আমার আরও 3টা চাচ্চু ছিল, তাদেরকে একটা দল করা তো কোনো পাপ না, কোনো খারাপ কিছু তো না, দল তো দল। আর আমার বাবা কোনো নেতা ছিল না, যেমন সভাপতি বা কোনো কমিটি, এমন কিছু তো ছিল না। আমার বাবা সাধারণ কর্মী ছিল, সাধারণ কর্মী ছিল। জি। আমার জানা মতো আমার বাবা মনে হয় 2 মাস হবে এই বিএনপিতে আমার চাচ্চুর সাথে যোগ দিছে। আচ্ছা, আমি তখন কিছু বুঝি না, মানে সদ্য রাজনীতিতে ঢুকেছিল তখন জি। সে। আচ্ছা, আমার এখন মানে আরো বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে, যাদের বাবা আছে ওদেরকে জিজ্ঞেস করলে ওদের চাহিদা কি, ওরা বলবে তাদের বাবার সাথে ঘুরে বেড়ানো, বাবার সাথে স্কুল যাওয়া, বাবার সাথে জুম্মার নামাজ পড়া। আমি প্রায় 12 বছর ধরে এটাই বলতেছি প্রত্যেকটা প্রোগ্রামে। এখন আমার শুধু একটাই চাহিদা, আমার বাবাকে আমি শুধু একবার দেখতে চাই। আমার বাবাকে মনে হয় আমি 12 বছর, আমার বাবা ফেসটা পর্যন্ত আমার মনে নাই। আমার বাবার সাথে 3 বছর আমি কিভাবে কাটাইছি সেটা এখন পর্যন্ত আমি জানি না, শুধু আমার আম্মুর মুখে শুনি যে আমার বাবা আমার সাথে অনেক অ্যাটাচ ছিল, আমার বাবা অনেক আমাকে আদর করতো, সবথেকে বেশি আমাকে যত্ন করতো। বাবার স্মৃতি বলতে এখন তোমার কাছে কি আছে? বাবার স্মৃতি বলতে আমার কাছে শুধু আমার বাবার ছবি আছে। মানে যে ছবিটা আমি দেখছিলাম, ছবিটা যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেখানো যায়, তোমার বাবার ছবিটা, এই বাবার ছবিটা হাতে ধরেই তুমি মানে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছ, 12টা শুধুমাত্র বছর একটা আমি আমার ছবি, বাবার এই ছবিটা নিয়ে বড় হয়েছি। রাস্তায় দাঁড়িয়ে শুধু এই ছবিটা নিয়েই আছো, কিন্তু আজ পর্যন্ত তার সন্ধান না। পাওয়া যায়নি। আমি শুধু এখন আমার বাবাটাকে দেখতে চাই, একবার হলো আমার বাবা, বা যদি আমার বাবা বেঁচে না থাকে তাও আমাদেরকে একটু বলেন। আমি বুঝতে পারছি আসলে তোমার আবেগের বিষয়টা, যে বাবাহারা আসলে সন্তানের জন্য আসলে কতটা কষ্টকর। তুমি যদি তোমার বাবাকে যে প্রত্যাশা তুমি করছো, আমরাও তেমনটা আশা করি, যদি তোমার বাবাকে তুমি ফেরত পাও কখনো, তুমি সর্বপ্রথম তোমার বাবাকে কি বলতে চাও? বাবা নিয়ে তো সন্তানের মনে অনেক জল্পনা কল্পনা অনেক কিছুই থাকে, তুমি সর্বপ্রথম কি বলতে চাও তাকে? সর্বপ্রথম কি বলবো এটা কেউই জানে না, কিন্তু আমি সর্বপ্রথম ওনাকে গলায় ধরবো। হতে পারে আমার কান্নাও আসতে পারে, কারণ আমি আমার বাবাকে আজ পর্যন্ত দেখতেও, মানে আমার তো ফেসটা মনে নাই, তা আমি দেখবো আগে আমার বাবা কেমন ছিল। অনেকজন বলে তুমি তোমার বাবার মতো হয়েছো, আমার আত্মীয়, আমি দেখবো আমার বাবাটা কেমন। আর পৃথিবীর যত যাই হোক, আমি শুধু আমার বাবাকেই ভালোবাসি, বাবা আমার জন্য সব। এই যে জুম্মার কথা বলছিলে, স্কুলের কথা বলছিলে, এই যে অনুভূতিগুলো, সেটা আসলে তুমি ছাড়া অন্য কেউ বুঝবে না, যে অন্য সন্তানরা যখন বাবার হাত ধরে নামাজ পড়তে যাচ্ছে কিংবা ঈদগাহে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, এই যে মুহূর্তগুলো, তুমি এখন অনেকটাই বড় হয়েছে, তোমার মা তোমাকে এই পর্যন্ত এই ছবি রাস্তায় নিয়ে নিয়ে হাতে নিয়ে তোমাকে বড় করেছে, এখন তুমি নিজেকে আসলে কিভাবে কি বলে সান্ত্বনা দাও? আমি এখনো শুধু আমার মাকে দেখেই আমার সান্ত্বনা নেই, কারণ আমার মা আমাকে ছোটবেলা থেকে একা বড় করছে, আমার পাশে কেউ ছিল না। এবং অনেক যুদ্ধ সংগ্রাম করে তোমাকে আজকে এই পর্যন্ত নিয়ে এনেছেন। জি, আমরা প্রত্যাশা করি যে তোমার বাবা খুব শীঘ্রই যেন তোমাদের কাছে ফিরে আসে এবং তুমি যেন তোমার বাবাকে দেখতে পাও, বাবা বলে ডাকতে পারো। আমি একটু আবার আপনার কাছে আসতে চাই, রেশমা আক্তার, আপনার সন্তান যে কথা বলছিলেন, আসলে এই কথাগুলো সান্ত্বনা দেবার মতো কোনো ভাষা আসলে আমার এই মুহূর্তে জানা নেই। একটা সন্তান তার বাবার ছবি হাতে নিয়েই রাস্তায় দাঁড়িয়ে 12টি বছর কাটিয়ে দিল। তো এই যে সন্তান এখন বড় হয়েছে, ছোট থেকে আজ পর্যন্ত ওকে আসলে আপনি ওর বাবার বিষয়ে কি বলেছেন, বা কিভাবে ওকে আসলে আস্তে আস্তে এই জীবনে অভ্যস্ত করেছেন? ওর সাথে ওর বাবার বর্নিং অনেক ভালো ছিল। জি। ওকে হুট করে, ও যখন ছোট, ওর বাবা আসে না, কাউকে দেখলে কান্না করতো, বা আমার ছোট বোনের হাজবেন্ড জি। বা আমার বড় বোনের হাজবেন্ড আসলে ও কান্না করতো, পাপা কোথায়। তখন কিছু বলতে পারতাম না যে পাপা কোথায়। যখন একটু একটু বড় হয়ে স্কুলে যায়, সবার বাবা যায়, ও তো দেখে শুধু আমাকে। তখন জিজ্ঞেস করলে বলতাম তোমার পাপা বিদেশ। সবাই ও বলতো আমার পাপা বিদেশ, আমার আম্মু বলছে। সবাই যখন ওকে জিজ্ঞেস করতো তোমার বাবা কথা বলে না বিদেশ থেকে, ও বাসায় এসে আমাকে প্রশ্ন করতো।
আম্মু পাপা ফোন দেয় না বিদেশ থেকে, ওই সময়টা ওকে কি বলবো আমি খুঁজে পেতাম না, ভাষা খুঁজে পেতাম না। আমি তখন ওরে বলতাম, তোমার পাপা যেখানে থাকে, যে এরিয়ায়, সেখানে নেটওয়ার্কের সমস্যা, তুমি যখন ঘুমায়া পড়ো রাত্রে, তখন আমার সাথে কথা বলো তোমার বাবা। দর্শক, আপনারা বুঝতে পারছেন আসলে মা ছেলের যে বর্ণনা এতক্ষণ তারা দিচ্ছিলেন তার স্বামীকে নিয়ে এবং একজন তার পিতাকে নিয়ে, যে একটি স্বাধীন দেশে শুধুমাত্র একটি দলের কর্মী হওয়ার জন্য, ভিন্ন মত কিংবা ভিন্ন দল পোষণ করার জন্য, শুধু এই অপরাধে, যেটিকে আসলে অপরাধ হিসেবে গণ্য করাও যায় না, কিন্তু বিগত ফ্যাসিস্টের সময় এটাই ছিল অনেক বড় অপরাধ। এই অপরাধের কারণে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে বিচারের মুখোমুখি না করে আজ পর্যন্ত তাদেরকে নিখোঁজ রাখা হয়েছে, গুম রাখা হয়েছে। আমরা আরও কিছু কথা তাদের থেকে জানবো, অজানা গল্প আরও শুনবো আমরা। তার আগে যাব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন বিএনপির একজন কর্মী, নিখোঁজ মোহাম্মদ হোসেন চঞ্চলের স্ত্রী রেশমা আক্তার, এবং সাথে রয়েছেন তার একমাত্র সন্তান ইকরাম হোসেন আহাদ। আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন যে আপনার সন্তানকে আপনি আসলে মিথ্যা বলে সান্ত্বনা দিতেন যে তার বাবা বিদেশে আছে এবং সেখানে নেটওয়ার্ক পায় না। এই যে দীর্ঘ যে খারাপ সময়গুলো, দুঃসহ স্মৃতিগুলো আপনি পার করেছেন, সন্তানকে আজ আপনি এতটা বছর লালন পালন করেছেন, বড় করেছেন, এই সময়টার মধ্যে আপনি পরিবার, আত্মীয় স্বজন কিংবা যেই অপরাধে, মানে তাদের ভাষ্য অনুযায়ী যে বিএনপি করার কারণে আপনার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এই দলের পক্ষ থেকে কিংবা পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের থেকে কি কোনো ধরনের কোনো সহযোগিতা, সাপোর্ট কখনো পেয়েছেন কিনা? ফার্স্ট তো ফ্যামিলি, জি, পরিবারের বড় বোন, দুলাভাই, বাবা মা, ওদের সাপোর্টের কারণে হয়তো বা 12টা বছর কাটিয়ে দিলাম। আর দল থেকে তো আপনার জনাব তারেক রহমান স্যারের নির্দেশে আমার বাচ্চা লেখাপড়ার যে যতটুক দরকার ততটুক ওনারা অত বেশি না দিলেও যতটুক তখন দিছে, সাপোর্ট যে করছে, সেটাতে আমরা সন্তুষ্ট ছিলাম। আচ্ছা, এখনো উনি যা বলে ওটাতে আমরা সন্তুষ্টই থাকি। পরিবারের, আমার ফ্যামিলির যে আত্মীয় স্বজন, তারা হয়তো ওরে একবার, সবাই তো সব চাহিদা পূরণ করতে পারে না, বাবা মা যেটা পারে সেটা তো আর পৃথিবীর কেউ পারে না। বোন হোক, ভাই হোক, বা ওর নানা নানি হোক, কেউই পারে না। তো যেটা বাবার, এই ওর বাবার আবদারটা যে ও করে বাবার কাছে, সেটা তো আর আঙ্কেলের কাছে করলে পাওয়া যায় না। সেটা হয়তো যতটুক করার ফ্যামিলি মেম্বাররা করছে, আর যতটুকু পারছি বা আমি, মানে যার যার অবস্থান থেকে সাধ্য অনুযায়ী আপনাকে করেছে, সবাই করছে। এই যে আপনার সন্তানও যে কিছুক্ষণ আগে বলছিলেন তার বাবার বিষয়ে, যে সদ্য রাজনীতিতে ঢুকেছিল, খুব বেশি দিনও হয়নি, অর্থাৎ সে বিএনপির খুব বড় পর্যায়ের নেতাও ছিল না, একজন কর্মী সমর্থকই বলা যেতে পারে। তো তার মতো একজন মানুষকে, এবং শুধু তিনি নন, এরকম আরো অসংখ্য মানুষকে, যে বিগত ফ্যাসিস্টের সময় আমরা যে বিষয়গুলো নিয়ে আসলে অনুষ্ঠানে আলোচনা করি, তাদেরকে এই যে তুলে নিয়ে যে এভাবে গুম করে ফেলা হয়েছে, মেরে ফেলা হয়েছে, এর পেছনে কারণ কি বলে আপনার মনে হয়? তারা কি আসলে এত বড় হুমকি ছিল দেশের জন্য কিংবা এইসব দলের জন্য? আমার তো মনে হয় না। যাদের গুম করা হয়েছে তারা দেশের জন্য যে একটা হুমকি থাকবে, সেটা তো মনে হয় না আমার, কারণ এরা অত বড় নেতা না। আর ওর বাবা আমার বিয়ের আগে থেকে রাজনীতি করে, মানে এরকম জড়ায়নি। জি, 2 মাস 3 মাস আগে, মানে ইলেকশনের আগে, 14 ইলেকশনের আগে ও মানে একেবারে জড়ায় গেছে। তারপরে ওই যে ঘটনা ঘটলো 13 সালে। তো এই ফ্যাসিদ হাসিনা থাকার সময় ওদের যে গুম করা হইল, বা ওরা কি এই দেশের কোনো ক্ষতি করতেছিল? দেশের কোনো, বা আপনার দেশ ছাড়া রাষ্ট্রের কোনো, যে কোনো জায়গায় কোনো ক্ষতি, বা ওরা তো এমন সন্ত্রাস না, বা ওরা কোনো এই আপনার যে এই বড় নেতাদের সাথে মিল দিয়ে, বা আরও যে অন্যান্য নেতার আছে, বা আপনার হাসিনার আমলে যেগুলা ছিল ওদের মতো তো না। জুলাই আপনারা দেখছেন যে হাসিনার, আওয়ামী লীগের যারা ছিল, তারা পুলিশের সাথে নেমে হেলমেট পরে আপনার বাচ্চাদের ফায়ার করে মারছে, খুন করছে ওদের।
তো ওরা কিরকম ছিল, ওরা তো জনগণের, দেশের জন্য, ওরা দেশের জন্য, জনগণের অধিকারের জন্য ওরা মিছিল মিটিং করছে, এর তো বেশি কিছু করেনি। তো এর জন্য ওদের গুম করে, দেশে আইন ছিল, দিয়ে দিত কারাগারে, আইনের হাতে তুলে দিত, অবশ্যই। সেটার বিচার আমরা দেখতাম। হয়তো বা আমার বাচ্চা কারাগারে যে বাবাকে এক নজর দেখতে তো পারতো। এখন কোথায় যাবে আমার বাচ্চা, কোথায় যে দাঁড়াবে? ওর বাবাই যে একটু আগে আমার ছেলে বলল ও কিছু চায় না, ওর বাবাকে চায়, কোত্থেকে এনে দেবে রাষ্ট্র? এটা অবশ্যই মহামূল্যবান একটি প্রশ্ন যে রাষ্ট্র তার বাবাকে আসলে কোথা থেকে এনে দিবে। কোথা থেকে এনে দেবে? মহামূল্যবান একটি প্রশ্ন, এবং এই প্রশ্নের আসলে উত্তর এই মুহূর্তে আসলে আমারও জানা নেই। আপনি আপনার সন্তানকে যে এই যে বলছিলেন যে মিথ্যা বলতেন, আসলে আপনি নিরুপায় ছিলেন, তাকে বিভিন্নভাবে বোঝাতেন, সান্ত্বনা দিতেন, এই গুম শব্দটির সাথে প্রথম সে পরিচিত হলো কবে, অর্থাৎ তাকে কবে আপনি এইটা বলতে পেরেছিলেন অকপটে যে তার বাবা গুম হয়েছে কিংবা তুলে নিয়ে গেছে? ক্লাস 5-এ যখন ও পড়ে তখন একটু বড়ই হইতেছে, আশেপাশের বন্ধু বান্ধবরা, আত্মীয় স্বজন, ও যখন বলতো আমার পাপা বিদেশ, তখন ওকে বলতো মিথ্যা, তোমার আম্মু মিথ্যা বলে, তোমার পাপা গুম হয়েছে। দৌড়ে আমার কাছে আসতো, আম্মু ওরা বললো পাপা নাকি গুম, পাপা বিদেশ থাকে না। কে বলছে? সবাই বলে। কিছু বলবো ওকে, তখন আমি কিচ্ছু বলতে পারিনি। বলছি তুমি যখন বড় হবে তখন নিজেই বুঝবে। আচ্ছা আহাদ, তোমার মা যে কথা মাত্র বলছিলেন যে তোমাকে যেদিন প্রথম বললো এই গুমের কথা, তোমাকে স্কুলে বা বন্ধু বান্ধব বা পরিচিত জনেরা যখন বলতো, তখন কি আসলে তুমি বুঝতে এই গুম শব্দটা আসলে কি? না, যখন বলতো তখন আমি গুম প্রথম শুনতাম যে গুম আসলে জিনিসটা কি। যখন আমি আম্মুকে যে বলতাম যে আম্মু গুম হয়ে গেছে, পাপা কি বিদেশে নাই, তখন জিজ্ঞেস করতাম মা গুম জিনিসটা কি। তখন আম্মু বলতো এগুলো সব মিথ্যা বলতেছে, ওরা তোর সাথে শয়তানি করতেছে, তুই এগুলাতে এত কথা না শুনে পড়ালেখায় মন দে। আস্তে আস্তে 5ই আগস্টের পর বোঝা স্টার্ট দিলাম আমি, তখন আমি এক এক নিউজে গেলাম বা এক এক প্রোগ্রামে যাওয়ার পর তারপর শুনলাম যে বাবা গুম হয়েছে। আয়না ঘর, আয়না ঘর আমি 5ই আগস্টের পরে ফার্স্ট শুনছি আয়না ঘর। আর আম্মুরা আয়না ঘরে যা দেখেও আসছে। এমন কি একটা দল করলো যে এত বড় শাস্তি, একটা এতটুকু একটা ঘরের ভিতরে আমার পাপাকে কিভাবে রাখছে। আচ্ছা, এই যে আপনার সন্তান যে মাত্র বলছিল আয়নাঘরের কথা, 5ই আগস্ট পরবর্তী আমরা দেখেছি যে আপনি যে ছবি নিয়ে যেহেতু রাস্তায় দাঁড়াতেন, মায়ের ডাকের নিশ্চয়ই সংগঠনের পক্ষ থেকে বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আপনারা বিভিন্ন সময় রাস্তায় দাঁড়িয়েছেন, এবং তারাই পরবর্তীতে 5ই আগস্টের পরে আয়নাঘর দেখতে গিয়েছে, তাদের স্বজনদের খুঁজতে গিয়েছে। সেদিনের ঘটনাটা যদি একটু বলেন যে 5ই আগস্ট যে স্বৈরাচার মুক্ত হলো দেশ, এরপরে কি আপনি আশা নিয়ে সেখানে ছুটে গিয়েছিলেন আপনার স্বামীকে খোঁজার জন্য? সেই দিনের ঘটনাটা যদি একটু বলেন। রাত্রে আমি জি 9:30টার দিকে বের হয়েছি ডিজিএফআই দিকে, আপনার ওইখানে শুনতেছি হ্যাঁ ওই জায়গা নাকি ওদের রাখা হয়েছে। আচ্ছা, তখন এই ছবিটা নিয়ে বের হয়ে গেছি। একা রাত্রে পুরো অন্ধকার ছিল 5ই আগস্ট। তখন ওদিক থেকে রিটার্ন চলে আসলাম, ওদিকে নাকি অনেক গোলাগুলি হইতেছে, মানে গ্যাঞ্জাম চলতেছে, আইসা পড়ছি। 6ই আগস্ট আমি সকালে ডিজিএফআই এর সামনে ছবিটা নিয়ে দাঁড়ায়া খুব আশা নিয়ে বের হয়েছি। আমার ছেলে বলছে আম্মু পাপারে নিয়ে আসবা, ওরে বইলে গেছি। হ্যাঁ, ওর ছোট মামারে ফোন দিছে, ওর নানুকে ফোন দিছে, আম্মু পাপাকে আনতে গেছে, আজকে পাপা বাসায় আসবে। আমি সেখানে দাঁড়ায়া ছবিটা নিয়ে ওনার আশ্বাস দিল আপনারা সবাই দাঁড়ান, ওনারা বলবে ভিতরে কত লোক আছে। একটা বয়স্ক
লোক সেখানে ডিজাফাইতে জব করে উনি। আচ্ছা। উনি আমার এই ছবিটা দেখে বলল, মা এটা তোমার কি হয়? আমি বলছি আমার এটা হাজবেন্ড। কতদিন? আমাকে 12 বছর আঙ্কেল। ভিতরে আছে ও। তুমি এখানে দাঁড়াও, গুড নিউজ আছে, তুমি দাঁড়াও। সেখান তো নিরাশ হয়ে আমার ফিরতে হইল। সারাদিন বসায়া বেলা 5টা বাজে ওনারা বলে এসব লোক এখানে নাই, আপনারা যে দেখে আসতে পারেন। আমার ছেলে ফোন দিছে তখন, আম্মু মাম্মাকে বলবো বাইক নিয়ে আসতে, পাপাকে উঠায় নিয়ে আসবো এখানে। কি বলবো আমি ওকে, যে ভিতর থেকে বলে ওরা নাই। আপনার স্বামীকে যেদিন গুম করা হলো, আপনি যে বলছিলেন ডিসেম্বরের কথা 2013 সালের, আপনার সাথে ওই গুম হওয়ার আগে আপনার সাথে সর্বশেষ তার কি কথা হয়েছিল সেটা কি মনে আছে, কিংবা সর্বশেষ স্মৃতি কি ছিল আপনার সাথে তার? হ্যাঁ ভাই, এগুলো তো মনে থাকারই কথা, কারণ এগুলো ভুলার কথা না। ও আমাকে নিয়ে RFL এর দোকানে গেল, কেনাকাটা করলো সব। তখন আমি ওরা বলতেছি যে মনে হয় না আপনার ইলেকশনে স্বৈরাচারী হাসিনা ও নামবে না, ও একটা রাক্ষস, বুঝছেন? ও কিন্তু মানুষ খেয়ে ফেলে। আপনি যে আপনার ছোট বাচ্চা আছে, যাওয়ার দরকার নেই। ও বলতেছে তুমি ঠিক বলছো, ও যে কি করতেছে জানো, মানুষগুলো মারতেছে নিয়ে নিয়ে। তো আমি শাহবাগ তাইসা পড়ো, যাবো আর আসবো, তুমি ওরা রেডি করে বসে থাকো। 2013 সাল থেকে আমি 26 সাল পর্যন্ত বসে আছি ওর অপেক্ষায়, দরজায় থাকি। এই বুঝি নখ দিবে দরজা, বলবে আদের আম্মু আমি এই যে। আচ্ছা, একটু তোমার কাছে আসি, যে তোমার মা যে বলছিলেন কিছুক্ষণ আগে যে 5ই আগস্ট পরবর্তী যে 6 তারিখে যেদিন তোমার বাবাকে আনার উদ্দেশ্যে গেলেন, সেদিন তোমার মনে আসলে কতটা আশার সঞ্চার হয়েছিল যে বাবা ফিরবে, বা কতটা আশা নিয়েছিলে তুমি? 12 বছর পর যদি বলা হয় যে আমার বাবাকে আমি ফিরে পাচ্ছি, তখন নিজের কাছে অনেক খুশি লাগে যে না, আমি জীবনে প্রথম আমি আমার বাবাকে দেখতে যাচ্ছি। এর থেকে খুশির কিছু আর পৃথিবীতে এর হয় থেকে না। খুশির কিছু পৃথিবীতে ছিল না আমার জন্য। ওই 6 তারিখে আমার জন্য ঈদ ছিল, কারণ আমার বাবা আসবে ওদিন। আমি আমার বাবাকে জীবনে প্রথম দেখব। আমি আমার মাকে ফোন দিছি, ফোন দিয়ে বললাম মা, মামাকে কি পাঠাবো আমি, মামাকে বাইক দিয়ে নিয়ে আসবে? তখন আম্মু আমাকে বলল এখনো কিছু বলেনি, ওনারা আসবে, এসে জানালে তারপর আমি তোকে বলবো না। তখন বিকালবেলায় আমার মা এসে পড়েছিল, তখন আমি বলছি কই বাবা কোথায়? তখন বললো ওনারা বলতেছে ওইখানে নাই, ওইখানে ওনাদেরকে পাইনি। তারপর বলতেছে যে আরও জায়গায় তুলি ফুপুরা দেখতেছে, ওইখানেও আমি যাব, কিছু হলে তোকে আমি জানাবো না। আসলে 12টা বছর 13 বছর হয়ে যাচ্ছে, একটা বাবা না থাকা সন্তানের কি অবস্থা হয় এটা শুধু আমি আর যাদের বাবা গুম হয়েছে তারাই জানে। অবশ্যই সেটি আমরাও বুঝতে পারছি, কারণ এমন অনেকেই আমাদের এই অনুষ্ঠানে ইতিমধ্যে এসেছে, কথা বলেছে, সন্তানহারা পিতাহারা অনেক সন্তান আমাদের এখানে এসেছে, কথা বলেছে। আমরা আরও কিছু কথা তোমার এবং তোমার মায়ের থেকে জানবো, তার আগে আমাদের সময় হয়েছে আরেকটি বিরতিতে যাবার। দর্শক, কথা বলার এ পর্যায়ে আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, কারণ ফিরে আসার পর আমরা আরও কিছু অজানা কথা জানবো তাদের থেকে। আমাদের সাথেই থাকুন, ফিরছি খুব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরেই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন রেশমা আক্তার এবং ইকরাম হোসেন আহাদ। আমি বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন আপনার স্বামীর সাথে শেষ স্মৃতি কিংবা শেষ যে কথা হয়েছিল শেখ হাসিনার সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন, কিন্তু এই যে তাকে তুলে নিয়ে যাবে, তাকে এই যে গুম করা হবে, তুলে নিয়ে যাবে, এমন কোনো আশঙ্কা কি কখনো মনে হয়েছিল, কিংবা তাকে ফলো করা হচ্ছে, মানে এমন কিছু কি কখনো হয়েছিল? না, এমন কিছু হলো তো বলতো আমাকে আয়শা, যে বা
কেউ তুলে নিবে বা আমার ফলো করে, ও কখনো বলেনি, কখন এগুলো কথা বলেনি। আর আমি তো শুনলামও না। ওরা চারজন একসাথে ঘুরতো, আমরা তো জানি না, বা এটা আমি বলতেও পারবো না, কারণ ওরা তো রাজনীতি করতো, হয়তো বা পুলিশ ফলো করতেছে বা ডিবি করতেছে, র্যাব করতেছে, ডিজিএফআই হইতে পারে, সেটা আমি জানি না। কারণ হাসিনা যখন জানতে পারে যে এই এরিয়ার মধ্যে বিএমপি করে এই ছেলেগুলো, ওর পিছে লাগাতে পারে, আচ্ছা, হতে পারে, কারণ ও কি না তখনকার করছে। সময়টা খুব স্বাভাবিক। তখন তো আর আপনার এই দেশে কোনো স্বাধীন ছিল না, জি, উনি যা বলতো তাই হইতো। আর এই স্বৈরাচার যে দেশটারে এত নষ্ট করছে, আপনার যে গুম খুন, এগুলার তো শেষ নাই। শুধু আমার হাজবেন্ড না, শুধু ওর বাবা না, আরো ছোট ছোট বাচ্চা, ওদের বাবাও। গুম শব্দটা খুবই ভয়ানক লাগে এখন আমার কাছে। আমি নিজে ভয় পাই, আমার বাচ্চা নিচে নামলে একা ভয় লাগে ওরা না গুম করে ফেলে। আমি নিজেও মাঝে মাঝে ভয় পাইতাম, হয়তো কেউ ফলো করে আমাদের, যে আমার হাজবেন্ড বিএমপি করে, আতঙ্ক সবসময় থাকতো যে হয়তো আমার হাজবেন্ড বিএমপি করে, এর জন্য হয়তো আমাদেরও গুম করতে পারে, বা আমার বাচ্চা একা বের হয়, একটা ভয়, এই ভয়টা আমার সবসময় লেগে থাকতো। এই যে আপনি শুরুতে যে বলছিলেন তিনি গুম হবার পরে আপনি বিভিন্ন থানায় গিয়েছেন, ডিবি অফিসে গিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে তেমন কোনো সহযোগিতা পাননি। আপনি সরকারের তৎকালীন যে সরকার ছিল তখন তাদের উচ্চ পর্যায়ের কারোর সাথে কি দেখা করার চেষ্টা করেছেন? যেমন আমরা বিগত স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের যারা নিখোঁজ হয়েছেন, আপনাদের প্রিয় স্বজনরা যারা আজ পর্যন্ত গুম, তাদের নিয়ে একটি মন্তব্য করেছিলেন যেটি গণমাধ্যমে এসেছিল। তো এই বিষয়টি যদি একটু বলেন যে অন্য কারোর সাথে কি, কিংবা তৎকালীন সরকারের উপর মহলের কারোর সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন এ ব্যাপারে, কিংবা কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? কোনো সহযোগিতা তখন তো ওনারা দেখা করবে না আমাদের সাথে, কারণ আমাদের লোক বিএমপি করে। আর ওরা বাজে মন্তব্য তো সবসময় করতো। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তো উনি সবসময় বলতো ওরা গুম হয়নি, গুম বলতে বাংলাদেশে কোনো শব্দ নাই, ওরা হয়তো বা নিজে আত্মগোপন করে আছে, কোথাও গেছে, টাকার ঋণ আছে, ঋণ দেবার ভয়ে ওরা আত্মগোপন করে আছে, সেটা বলছে। ফ্যামিলির মেম্বার আমরা, ফ্যামিলির সদস্য আমরা, আমরা জানি না ওরা কার কাছে ঋণ করব, ওরা কেন পালাবে? যে পালাবে কোনো একটা কারণ তো থাকার দরকার, কেন পালাবে ওরা? তারপর ওনারা কি বলছে, হয়তো বা কোনো মেয়ে নিয়ে পালাইছে, এগুলো মন্তব্য। উনি তো বাজে মন্তব্য করতো, উনি একটা বাজে লোক ছিল আর বাজে মন্তব্য করতো। আর তখন তো আমাদের সাথে ওনারা দেখা করবে না, কারণ এগুলো বিএমপি করে। তৎকালীন যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন আপনাদের যে এলাকা, আপনি তো নিশ্চয়ই ঢাকার স্থানীয় বাসিন্দা, পুরান ঢাকার, তো ওখানকার যারা তৎকালীন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, তাদের কারোর সাথে কি কোনো ধরনের দ্বন্দ্ব কখনো এমন মনে হয়েছে, কিংবা কোনো শত্রুতা ছিল কিনা? কোনো শত্রুতা ওদের সাথেও ছিল না, কিন্তু ওরা বাজে মন্তব্য করত, ওটা আটকানো যেত না। আচ্ছা, যে গুম করছে, ওরা তো ভালো না, এই কারণে গুম করছে, এগুলো বলতো, ওদের মাইরা ফেলছে, এগুলো বলতো। এই ব্যক্তিগুলো কারা ছিল, তাদের নাম? আওয়ামী লীগের এলাকারই আমাদের। আচ্ছা আচ্ছা আওয়ামী লীগ করতো তারা, আচ্ছা। কারণ তখন তো দুঃশাসন চলতেছে দেশে, কিছু বলতে পারতাম না, আমি বাসাতে বের হইতাম না, এগুলা ভয়ে বা এগুলা লজ্জা আমি বের হইতাম না। অন্যান্য মানুষের সামনে বলবে, আমার বাচ্চাটা শুনলে হয়তো ওর মন মানসিকতা খারাপ হবে, আমি বের হইতাম না বাসা থেকে। মানে দীর্ঘ 12টা বছর নিজেকে এভাবে আবদ্ধ করে রাখার আবদ্ধ চেষ্টা করেছি, করেছেন। কিন্তু রাজপথে ছিলাম। ছবি ছবিটা নিয়ে। ওর নিয়ে 3 বছরের বাচ্চা নিয়ে আমি রাস্তায় দাঁড়াইছি। সেই 14 থেকে আমি রাজপথে দাঁড়াইয়া 26 পর্যন্ত কেন আমি দাঁড়াবো বলেন? এই যে যখন এই ছবি হাতে করে রাস্তায় দাঁড়াতেন, তখন কি কোনো ধরনের নির্যাতনের সম্মুখীন আপনারা হয়েছেন? না, আমি অন্তত হইনি, আমার এলাকায় হইনি। মানে আমি আপনাদেরকে দাঁড়াতে দিত কিংবা সভা সমাবেশ না করার না, ক্ষেত্রে এগুলো কোনো করতে বাধা দিত না, বিপত্তি ছিল কিনা? পুলিশ আমাদের বাধা দিত সব জায়গায়, সিভিলের লোক আসতো, আমরা বুঝতাম না, সিভিলের লোক আমরা খেয়াল করতাম না, দাঁড়ায় থাকতাম, তখন আইসা আমাদের নাম, মোবাইল নাম্বার এগুলা চাইতো, তো জিজ্ঞেস করতাম, বলতো আমরা প্রেস।
তখন তুলি আপু, সঞ্জিদা ইসলাম তুলি, আখি আপু ওনার বোন, জি। ওনারা বলছে কাউকে তোমাদের নাম্বার অথবা অ্যাড্রেস দিবা না, দিলে হয়তো বা ওরা ওই সিভিলে আসে, ওদের বোঝা যাবে না, তোমার বাসায় যেতে পারে, অ্যাড্রেস অনুযায়ী বাসায় উঠে জি। যাবে, তখন তোমার এই প্রশ্ন সেই প্রশ্ন করবে। পুলিশ আসতো আমার বংশাল থানা থেকে, 2বার আমার শ্বশুর বাড়িতে আসছে। অর্থাৎ আপনার স্বামী গুম গুম। হয়েছে, এদিকে আপনারা থ্রেটের মধ্যেও হ্যাঁ, আছেন। পুলিশ আইসা মানে জানতে চাইতেছে যে ওর কি খোঁজ পাওয়া গেছে। খোঁজ আমরা কোথেকে পাবো? ও তো গুম হয়ে আছে, ওর খোঁজটা নিব কে? যারা আপনার দেশের এই সরকার যিনি ছিলেন উনি নিজে গুম করছে, এতে আমাদের বলবে কে? মানে আমাদের খবরটা দিবে কে? এ তো সাধারণ মানুষ নিয়ে যায় নাই, যাই সব বলবে আমরা অপহরণ করছি, আমার একটা ফোন আসবে, জি। অপহরণ করলাম, আপনার এত টাকা দিতে হবে, আপনার লোক আমার কাছে। সেটা তো কেউ বললো না 12 বছরে। আচ্ছা, এই যে আপনার স্বামী থাকাকালীন নিশ্চয়ই পরিবারের কিংবা সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনিই ছিলেন, যিনি সংসার পরিচালনা করতেন। তিনি এই দীর্ঘ 12 বছর ধরে নিখোঁজ। যখন নিখোঁজ হয়েছেন আপনার সন্তান একেবারেই ছোট, বলছিলেন মাত্র 3 বছর বয়স, সেখান থেকে তার বয়স এখন সে ক্লাস 10-এ পড়ে। এই যে দীর্ঘ যে জার্নিটা, আপনি আর্থিক সংকটে তো নিশ্চয়ই পড়েছেন, এই সাপোর্টটা আসলে আপনি কিভাবে ম্যানেজ করেছেন এই সময়গুলো? কারণ সংসারে একজন উপার্জনকারী না থাকলে তখন ওই মেয়ের জীবনে কিছুই থাকে না। শুধু আমার বাবার বাড়ির লোকজন ভাই বোন ভালো ছিল বিধায় ওরা আগলায় রাখার কারণে এই পর্যন্ত আসা। মন খুলে ওদের কাছে বলতে পারতাম না আমার বাচ্চার এটা প্রয়োজন, কারণ সব জিনিস সবার কাছ থেকে চাওয়া যায় না। ওর চাওয়া আমি ওর বাবার কাছেই বলবো, বাবু এটা খাবে এটা খাবে নিয়ে আসে, এটা তো আর বলতে পারি না কাউকে। আমার বোন জামাই ওরা যাই দিত ওইটাই আলহামদুলিল্লাহ করে নিতাম আমি। এখনো সবাই ওরে যতটুক করে আলহামদুলিল্লাহ। এই যে সম্প্রতি আমরা দেখলাম, খুবই সম্প্রতি, জনাব তারেক রহমান সাহেব বিএনপির চেয়ারম্যান, তিনি আপনাদের যারা নিখোঁজ ব্যক্তি অর্থাৎ গুম পরিবারের সাথে উনি একটি মিটিং করেছেন এবং আপনাদের কথাগুলো উনি শুনেছেন, নিজেও আবেগ আপ্লুত হয়েছেন। তো উনি কি কোনো ধরনের সহযোগিতার আশ্বাস কিংবা কোনো ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন কিনা যে যদি আগামীতে রাষ্ট্র পরিচালনা করেন তারা, সেই ক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন এই বিষয়ে? কারণ সাথে এটাও যোগ করতে চাই যে এই যে দীর্ঘ সময়টা অতিবাহিত হচ্ছে, প্রায় 16-17 মাস আমরা দেখছি 5ই আগস্টের পরবর্তী, এখনো পর্যন্ত আপনাদের যারা ভিকটিম পরিবার আছেন তাদের জন্য আসলে তেমন কোনো ব্যবস্থা হয়তো বা নেওয়া হয়নি, এখনো গৃহীত হয়নি। তো আপনারা যে খুব সম্প্রতি তারেক রহমানের সাথে আপনাদের সাক্ষাৎ হলো, তিনি কি বলেছেন আপনাদেরকে, বা কি সান্ত্বনা দিয়েছেন, কি প্রতিশ্রুতি দিয়েছেন? জনাব তারেক রহমান উনি আমাদের সান্ত্বনা দেবে বা কিছু বলবে, সেই ভাষণটা উনি হারিয়ে ফেলছে। কিছু বলতে পারবে উনি, আমাদের যে বাচ্চারা ছিল, ছোট ছোট সন্তান, স্ত্রীরা, আমাদের কান্নায় তিনি নিজেও কেঁদে দিলেন। কারণ উনি নিজের নির্দেশে, উনি দেশে আসার আগেই বাচ্চাদের লেখাপড়া যতটুকু ওনার নির্দেশেই চলতেছিল। এখন রাষ্ট্র উনি যখন পরিচালনা করবে, উনি আশ্বাস আমাদের বাচ্চাদের অভিভাবক হিসাবে উনি থাকবে। ইনশাল্লাহ আমাদেরও প্রত্যাশা এটাই, যাতে উনি আমাদের বাচ্চাদের গার্জেন হয়ে থাকে। জি। ওনার আম্মা বেগম খালেদা জিয়া, যখন আমার ছেলের বয়স 5 বছর, ইফতার পার্টি হয়েছিল আপনার 2015 সালে। আচ্ছা। তখন উনি, আমার ছেলে বক্তব্য দিয়েছিল তখন যে হাসিনা আন্টি আমার বাবাকে ফিরিয়ে দেন, আমি ঈদের নামাজ পড়তেছি আমার বাবার সাথে। তখন উনি বৈশাখ কান্না করল। কান্নার পরে উনি বক্তব্যে বলল, যতগুলা সন্তান গুম হয়েছে সব আমার ছেলে। জনাব তারেক রহমান স্যার তো আম্মা যদি এই কথা বলে যায়, তো গুম হওয়া যতগুলো সব ওনার ভাই, ভাইয়ের সন্তানের মতো ওদের পাশে গার্জেন হিসাবে থাকবে, আমাদের এই প্রত্যাশায়।
আর যত আপনি বললেন এই যে বর্তমান 17 মাস পরেও সবাই জুলাই নিয়ে, এটা আমার মানে আমি কোনো প্রতিহিংসার কারণেও বলতেছি না, এটা আমার মনের কথা আমি বলতেছি। আপনার যে 17 মাস আগে যে ঘটনা ঘটছে, জুলাইয়ের যে বাচ্চারা যে গণ অভ্যুত্থানটি যেটা আনছে দেশে, যারা নিহত হয়েছে তাদের পরিবারে যেই এখন যিনি ডক্টর ইউনূস স্যার আছেন, উনি ওদের যে খেয়ালটা রাখতেছেন, ঘুমের কথা ভুলে গেছে অধিকাংশ মানুষ। আমাদের কথা তো স্মরণ রাখতে হবে, কারণ ওরা 1 বছর, আমরা 1 যুগ। অবশ্যই আপনাদের কষ্টটা আসলে কারোর সাথেই বা কোনো কিছুর সাথেই আসলে তুলনা করা যাবে না। আমি একটু তোমার কাছে আসতে চাই আহাদ, সেটি হচ্ছে যে সৃষ্টিকর্তা তো চাইলে আসলে অলৌকিকভাবে অনেক কিছুই সম্ভব। তো সেই অর্থে কি তুমি মনে করো যে এখনো তোমার বাবা ফিরে আসার কোনো সম্ভাবনা আছে, কিংবা তিনি ফিরে আসতে পারেন? জি, আমি এখনো দোয়া করি আল্লাহর কাছে যে আমার বাবা ফিরে আসুক, কারণ এখন পর্যন্ত আমাদেরকে জানানো যায়নি আমার বাবা বেঁচে আছে নাকি মারা গেছে। আমরা ওই 13 বছর ধরে একটাই জায়গায় আছি পড়ে, এখনো বাবার ছবি ধরে শুধু কান্না করো আর বাবাকে ফিরে চাও। এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি যে আমাদের বাবা বেঁচে আছে নাকি মারা গেছে। আমি জুম্মার নামাজ পড়লেও একটাই দোয়া করি, আমার বাবাটাকে ফিরিয়ে দেন। আমরাও প্রত্যাশা করি যে তোমার বাবার খোঁজ যেন তোমরা খুব শীঘ্রই পাও। তিনি বেঁচে থাকলে যেন অবশ্যই তোমাদের মাঝে ফিরে আসেন, আর যদি বেঁচে নাও থাকেন সেই সন্ধানটা যেন অবশ্যই তোমরা পাও। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি খুব সংক্ষেপে আপনার কাছে একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে দেশে, আপনি কিছুক্ষণ আগে একটি ক্ষোভের কথাই বলছিলেন, বলা চলে 16-17 মাস অতিবাহিত হলো। তো এই যে এই গুম খুন কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটি বিগত সময় ঘটেছে, এই সবের সাথে যে বা যারা জড়িত, ইতিমধ্যে আমরা দেখছি যে বিচার কার্যক্রম শুরু হয়েছে। একটু সংক্ষেপে যদি বলেন যে আপনার কি মনে হয় এই বিচার আসলে আশার আলো দেখবে কিনা, এবং আপনি একজন ভিকটিম পরিবারের সদস্য হিসেবে আপনি তাদের কিরকম শাস্তি প্রত্যাশা করেন? শুনতেছি আপনার যে বিচার শুরু হয়েছে, কার্যক্রম চলছে, টিভিতেও দেখি খবরে, আমরা হাইকোর্টে দাঁড়াই। জি, জিয়াউল হাসানরে যখনই কোর্টে নিয়ে আসে ট্রাইব্যুনালে আমরা দাঁড়াই সেখানেও। বিচার যখন হইতেছে, তো বিচারের রায় হয় না কেন? এটা আমার নিজের থেকে আপনার বলা, বা আমার এটা ক্ষোভ, আমার এটা ক্ষোভই। আমি ওটা আপনার আমার ওই মনে থেকে বা আমি কাউরে ভয় পাইয়া বলতেছি তা না, এটা আমার নিজের ব্যক্তিগতভাবে বলা যে কেন বিচার ওদের হইতেছে না এখনো। সব তো ক্লিয়ার, গুম তদন্ত কমিশনার তো জমা দিয়ে দিছে, বাধাটা কোথায়? বাধা কোথায়? শাস্তি দেওয়ার বাধা কোথায়? এবং আপনি কেমন শাস্তি প্রত্যাশা করেন একজন ভিকটিম পরিবারের সদস্য হিসেবে, বা যেই কষ্টগুলো আপনি বয়ে নিয়ে বেড়াচ্ছেন এই দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে, আপনি কেমন শাস্তি প্রত্যাশা করেন? যে আয়না ঘরে আমি গেছি পরিদর্শন করতে, সেই আয়না ঘরে ওদের রাইখা শাস্তিটা দেখ, এটা আমার মনের ইচ্ছা। তাহলে তারাও যাতে কষ্টটা লাঘব করতে পারে। হ্যাঁ, সেই কষ্টটা অনুভব করুক তারা, যে এই লোকগুলা এই সামান্য একটু ঘরে, ছোট ছোট দেয়াল, খুব কষ্টকর ভাই। আমি শ্বাস নিতে পারিনি সেখানে যে, তো আমার প্রিয়জনটা কিভাবে ছিল সেই ছোট্ট ঘরে, সেখানে দাঁড়ানোর জায়গা নাই, বসার জায়গা। ও কিভাবে ছিল সেই জায়গা, রাখছে কিভাবে ওকে, সেই কষ্টটা যারা যারা জড়িত, রাষ্ট্রের যারা যারা জড়িত, ওদের বড় বড় পর্যায়ে বা ওরা বড় পোস্টে আছে সেটা না দেখে একজন চলন্ত মানুষ, হাজারো হাজারো গুম করছে মানুষ, একজন মানুষ হিসাবে তাদের দেখা ওই বিচারটা করো, যে ওদের এই শাস্তিটা দিয়ে, গুম করার দরকার নেই। গুম শব্দ বাংলাদেশ থেকে উঠে যান, গুম শব্দ খুব কষ্ট, শব্দটা ছোট লিখে ভারী কষ্টে।
যেটা বলে আমরা হয়তো নিজের আবেগ রাখতে পারি না। ওই কষ্টটা তারা অনুভব করুক, যে ওই ছোট ছোট ঘরগুলাতে আমরা বানায় যে লোকগুলারে রাখছি, সেটাতে আমরা শাস্তিটা অনুভব করে ওদের বের করে উপযুক্ত শাস্তি দেখ। ডক্টর ইউনূস স্যার দেখ, উনি থাকাকালীন অন্তর্বর্তী সরকার উনি দেখ, বা সামনে যারা দেশ পরিচালনা করবে তারা এই গুমটা নিয়ে যাতে বিচারটা আমি যদি নাও দেখতে পারি, আমার বাচ্চা দেখে যেতে পারে যে ওর বাবার সাথে যা হয়েছে সেটার শাস্তি ওই লোকটা পাইছে। জি রেশমা আক্তার, আমি বুঝতে পারছি। আমি আসলে এই মুহূর্তে নিজেই ভাষাহীন হয়ে পড়েছি যে আপনার এবং আপনার সন্তানের এই যে দীর্ঘ প্রতীক্ষা, এই যে কষ্ট বয়ে নিয়ে বেড়ানো এবং আপনার এই চোখের পানির মূল্য রাষ্ট্র কিভাবে দিবে সেটা আসলে আমার জানা নেই। আমি নিজেই আসলে নির্বাক। আমি আসলে আপনাকে কিছু বলার মতো ভাষাও আসলে এই মুহূর্তে আমার নেই। তবে আমরাও এমনটাই প্রত্যাশা করি যে বাংলাদেশে আর কখনোই যেন এরকম গুমের রাজনীতি ফিরে না আসে। সেটি কোনো ভিন্ন দল কিংবা ভিন্ন মতের যেই হোক না কেন, তাকে শাস্তির আওতায় এনে দেশের যে শাস্তির বিধান রয়েছে সেই অনুযায়ী তাকে শাস্তির আওতায় যেন আনা হয়। কিন্তু এই শব্দটা এবং এই কার্যকলাপ যেন বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে যায়। আপনাদের মা ছেলে দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনাদের মূল্যবান কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি অবশ্যই। 12টা বছর জি দাঁড়ানোর পরও যদি বলি লোকটা নাই, দেশের রাষ্ট্রের যত মানুষ ওরা আমাদের এই কষ্টটা বুঝুক, কারণ আপনাদের মাধ্যমে ওরা জানতে পারবে। কারণ আমরা যখন বিগত স্বৈরাচার হাসিনা থাকাকালীন দাঁড়াতে দিত না, আমাদের প্রতিটা মিডিয়া যাইতো আমাদের প্রোগ্রামে, অর্ধেক মানুষও জানতো না আমাদের সাথে, আমাদের প্রিয়জনের সাথে কি হয়েছে, যে আমরা 3 বছরের বাচ্চা নিয়ে কি সাফার করলাম, কিভাবে আমরা এই বাচ্চাগুলোকে বেড়ে উঠালাম। জি এই 12 বছর দাঁড়ানোর পরে এখন যদি বলে এই মানুষ নেই। আহাদ, আমি তোমার মায়ের সাথে এতক্ষণ কথা বললাম, আমি তার বক্তব্য শুনলাম, তোমার বক্তব্য শুনেছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে একদম ছোট্ট করে যদি একটু আমাদেরকে বলো যে তোমার বাবার এই যে একটা ছবি হাতে নিয়ে দীর্ঘ 12টি বছর তুমি রাস্তায় দাঁড়াতে দাঁড়াতেই অনেকটা বড় হয়ে গেছো, আজ পর্যন্ত তোমার বাবার কোনো খোঁজ পাওনি। তো এই যে বাবার এই গুমের পেছনে যারা জড়িত, তাদের ঠিক কেমন শাস্তি তুমি প্রত্যাশা করো? আসলে তাদেরকে, আমার বাবাকে যেমন শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে যদি 1 মাসও দেওয়া হয় তাও আমার মন ভরবে না। কারণ ওনাদেরকে যেখানে রাখা হয়েছে, কি খাবার দেওয়া হয়েছে, কি টর্চার করা হয়েছে, এগুলো আমরা কিচ্ছু জানি না। ওনাদেরকে নাকি শর্ট দেওয়া হতো, অমন শাস্তি ওনাদেরকে 1 মাস দিলেও কিচ্ছু হবে না। আমার জানা মতে যারা যারা এগুলোতে জড়িত ছিল ওনাদেরকে অমনি রাখা হোক, যত বছর আমাদের বাবাদেরকে রাখা হয়েছে ওই জায়গায় অমনি টর্চার করা হোক। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। মা ছেলে দুজনকে অসংখ্য ধন্যবাদ। মা ছেলের এই বন্ধনটা আমরা চাই যে সারা জীবন এভাবেই থাকুক, এবং একই সাথে প্রত্যাশা করি যে তোমার বাবাও তোমাদের মাঝে ফিরে আসুক। আমরা তেমনটা প্রত্যাশা করি এবং দোয়া করি। দর্শক, আসলে এই অবস্থায় আসলে বলার মতো কোনো ভাষা আসলে আমাদের জানা নেই। শুধু আমরা এটুকুই চাই যে বাংলাদেশে এই গুমের ট্রেডিশন আর কখনো যেন ফিরে না আসে। কারণ কিছু কষ্ট, কিছু দুঃখ মানুষকে বহন করতেই হয়, কেননা সেগুলো তাদের সর্বস্ব দিয়ে কেনা। আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম দেশে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো হয়রানি কিংবা নির্যাতনের কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথেই। আল্লাহ হাফেজ।